তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে আগের ভিডিওতে হয়েছিল। হাইড্রোজেন স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে। নেক্সট, হাইড্রোজেন স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হলো। সমস্যাটা কি না, প্রায় সব ক্ষেত্রেই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে গিয়ে ভগ্নাংশ এলো, কারণ এক থেকে যত গুণ বেশি তাহলে প্রায় ভগ্নাংশ এলো। আর পদ্ধতিগত কিছু ত্রুটি এলো, সেই ত্রুটি দূর করার জন্য পরে আসে অক্সিজেন স্কেল। তাহলে অক্সিজেন স্কেল অসুবিধা দেখা যায় এই স্কেল ব্যবহারের। তাহলে অক্সিজেন স্কেলে পারমাণবিক ভরে কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। অক্সিজেনের তো দুটো আইসোটোপ, একটা হচ্ছে O16 আর একটা হচ্ছে O17। তাহলে অক্সিজেনের দুটো আইসোটোপ আছে, একটা হচ্ছে O16 আর ওটা হচ্ছে O17। এই দুটো আইসোটোপ আছে অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে ও একটা 16 আইসোটোপ, ক্রমাঙ্ক তো 8, আর একটা হচ্ছে 8-17, এই দুটো আইসোটোপ। তাহলে এই O16টাকেই ধরব। তাই বলা হচ্ছে যে একটি O16 পরমাণুর 1/16 অংশের তুলনায় কোনো মৌলের একটি পরমাণু যত গুণ ভারী। কোনো মৌলের একটি পরমাণু একটি O16 পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী। তাহলে আমি এইভাবে করব না, অক্সিজেন স্কেলে পারমাণবিক ভর সমান অক্সিজেন স্কেলে পারমাণবিক ভর সমান একটি O16 একটি মৌলের একটি পরমাণুর ভর বাই মৌলের একটি পরমাণুর ভর বাই একটি O16 পরমাণুর ভরের 1/12 অংশ, 1/16 অংশ। ঠিক আছে, অর্থাৎ একটি O16 পরমাণুর ভরের 1/16 অংশের তুলনায় কোনো মৌলের একটি পরমাণু যত গুণ ভারী তাকে বলা হয় অক্সিজেন স্কেলে পারমাণবিক ভর। তারপরে অক্সিজেন স্কেলেও কিছু সমস্যা দেখা দিল। তারপরে এলো কার্বন স্কেল। কার্বন স্কেলটাই এখন বেশি প্রচলিত। কার্বন স্কেলও একই সংজ্ঞা, কোনো মৌলের একটি পরমাণুর ভর। কার্বন স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে। কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি C12 পরমাণু, এখানে O16 পরিবর্তে বসবে C12 পরমাণু। ঠিক আছে, C12 পরমাণুর ভরের 1/16 অংশ অপেক্ষায় যত গুণ ভারী। একটি C12 পরমাণু ভরের 1/16 নয়, ভুল হয়ে গেছে, 1/12 অংশ অপেক্ষায় যত গুণ ভারী। তাহলে কার্বন স্কেলে পারমাণবিক ভর সমান কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশ। তাহলে তোমরা 3টা স্কেলে আপেক্ষিক পারমাণবিক ভর সংজ্ঞা লিখবে, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল আর হচ্ছে কার্বন স্কেল। এবারে আমরা কার্বনকে উপযুক্ত মনে করলাম কেন না, কার্বন একটা সচরাচর ব্যবহৃত মৌল। কার্বন একটা সচরাচর ব্যবহৃত মৌল। কার্বন কঠিন হওয়ায় এর সংরক্ষণও সম্ভব, পরিবহনও সম্ভব।
ভর বর্ণালী বিশ্লেষণের কাজে উদ্বায়ী কার্বন যৌগ ব্যবহার করা হয়। আমরা কার্বন যৌগ বিভিন্ন কাজে ব্যবহার করি। কার্বনের নিজের একাধিক আইসোটোপ থাকলেও C12 আইসোটোপের পারমাণবিক ভর 12, এর কোনো ভগ্নাংশ হয় না। 12 একটা পূর্ণ সংখ্যা, তাই কার্বনকেই আমরা ব্যবহার করি। তাহলে কার্বন ব্যবহারের এই সুবিধার জন্য বর্তমানে কার্বন স্কেলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর হিসেব করে থাকি। এবারে আমরা আসব আপেক্ষিক আণবিক ভর কাকে বলে। এখানে পারমাণবিক ভরের সংজ্ঞায় কি বলা হয়েছিল? একটি পরমাণুর ভর একটি C12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। তাহলে আণবিক ভর কাকে বলবো? নিচের অংশটা যা আছে তাই থাকবে, তাহলে উপরের অংশটা পরিবর্তন হবে। অর্থাৎ কোনো মৌলের একটি অণুর ভর, সেখানে পারমাণবিক ভরে লেখা হয়েছিল কোনো মৌলের একটি পরমাণুর ভর, আর এখানে লেখা হবে কোনো মৌলের একটি অণুর ভর। তাহলে আমরা যদি কার্বন স্কেলে আপেক্ষিক আণবিক ভর চিহ্নিত করি, তাহলে আপেক্ষিক আণবিক ভর কাকে বলবো? না কোনো মৌলের একটি অণুর ভর, কোনো মৌলের একটি অণুর ভর বাই কোনো মৌলের একটি অণুর ভর বাই একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশ। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। কোনো মৌলের একটি অণুর ভর একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী তাকে বলা হয় আপেক্ষিক আণবিক ভর। এটা কার্বন স্কেলে। তাহলে অক্সিজেন স্কেলে যদি আণবিক ভরের সংজ্ঞায়িত করি, তাহলে একইভাবে কোনো মৌলের একটি অণুর ভর, সেখানে একটি পরমাণুর ভর হয়েছিল, এইটাই মনে রাখবে, দিলে সংজ্ঞাটা তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। পারমাণবিক ভরের ক্ষেত্রে কোনো মৌলের একটি পরমাণুর ভর বলা হয়েছিল, এখানে কোনো মৌলের একটি অণুর ভর, কোনো মৌল বা যৌগের, কারণ অণু মানে মৌল বা যৌগের, কোনো মৌলের বা যৌগের, এখানে বা যৌগের, কোনো মৌল বা যৌগের একটি অণুর ভর। আর সেখানে পরমাণু যখন বলবে কোনো মৌলের সবসময় বলবে, তাহলে কোনো মৌলের বা যৌগের একটি অণুর ভর একটি C12 পরমাণু 1/12 অংশ যত গুণ ভারী তাকে বলা হয় আপেক্ষিক আণবিক ভর। যদি অক্সিজেন স্কেলে কোনো মৌলের বা যৌগের একটি অণুর ভর একটি O16 পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী। যদি হাইড্রোজেন স্কেলে বলা হয় কোনো মৌল বা যৌগের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, সেখানে 1/12 1/16 আর হবে না। তাহলে এইভাবে আপেক্ষিক আণবিক ভরের সংজ্ঞাটা তোমরা লিখবে। এবারে মৌলিক পদার্থের আণবিক ভর তোমরা মনে রাখবে। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, নাইট্রোজেনের হচ্ছে 14। ঠিক আছে। আবার কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, আবার সালফারের হচ্ছে 32, সোডিয়ামের হচ্ছে পারমাণবিক ভর 23, ক্যালসিয়ামের হচ্ছে 40, ম্যাগনেসিয়ামের হচ্ছে 24,
হাইড্রোজেনের হচ্ছে 1, ক্লোরিনের হচ্ছে 35.5, এগুলো পারমাণবিক ভর। এটা লিখে নেবে তোমরা, তাহলে এগুলো খাতায় তোমরা নোট করে নেবে। তাহলে এগুলো পারমাণবিক ভর। এবার আণবিক ভর কিভাবে নির্ণয় করব? আণবিক ভর, ধরো অক্সিজেন O2 রূপে থাকে, তাহলে এর পারমাণবিক ভর 16, তাহলে অক্সিজেন আণবিক ভর কত? না, O2 মানে 2 ইন্টু অক্সিজেন দুটো আছে, একটা অক্সিজেনের 16, তাহলে দুটো অক্সিজেন মানে 2 ইন্টু 16 সমান 32, তাহলে আণবিক ভর হচ্ছে 32। আমি নাইট্রোজেনের করব N2 কত? দুটো নাইট্রোজেন আছে, তাহলে 2 ইন্টু নাইট্রোজেনের বলেছি 14, 14 দুনে 28, 28 হচ্ছে আণবিক ভর, 14 হচ্ছে পারমাণবিক ভর। আমি যদি বলি ওজোন গ্যাস, ওজোনের সংকেত কি? O3, এটা হচ্ছে ওজোন, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু 3 সমান কত? 48। আবার লক্ষ্য করো সালফিউরিক অ্যাসিড, আর সালফিউরিক অ্যাসিড আগে কার্বন ডাইঅক্সাইড ছোটো ছোটো করিস, কার্বন ডাইঅক্সাইড কী করে করব? কার্বনের 12, তাহলে 12 যুক্ত অক্সিজেন কত? না, অক্সিজেন হচ্ছে 16, দুটো অক্সিজেন আছে, তাহলে 16 ইন্টু 2 সমান কত? 12 প্লাস 32 সমান কত? 44। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করলাম, আর কার্বন ডাইঅক্সাইড হলো। এবারে আমি চলে আসি সালফিউরিক অ্যাসিড ধরি, H2SO4, সালফিউরিক অ্যাসিডের সংকেত। তার আণবিক ভর কত? এইচের পারমাণবিক ভর কত? 1, দুটো হাইড্রোজেন আছে, তাহলে 1 ইন্টু 2 যুক্ত সালফার কত? একটা আছে মানে 32 যুক্ত অক্সিজেন কত আছে? 4টা, তাহলে 16 ইন্টু 4, তাহলে সমান কত হবে? 1 ইন্টু 2 মানে 2 প্লাস 32 প্লাস 16 4 64 সমান কত? 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের 98, সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কত? 98 সমান 98, এদিকে দেখা যাচ্ছে না, তাই এটা হচ্ছে 98। তাহলে বুঝতে পেরেছ, এইভাবে আমরা এই কয়েকটা পারমাণবিক ভর মনে থাকলে আমি সব যৌগের আণবিক ভর মোটামুটি নির্ণয় করতে পারবো।